হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আগের দিনে তোমাদের শব্দ চ্যাপ্টারের পাঠদান শুরু করেছিলাম। আজকে সেই শব্দেরই কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে শব্দের বৈশিষ্ট্য। তা শব্দের বৈশিষ্ট্য পড়তে গেলে কিছু বেসিক কনসেপশন আমাদের ক্লিয়ার করতে হবে। প্রথমেই বলি, যেই শব্দ যে আলোচনা করছি শব্দটাকে মোটামুটি আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে সুরযুক্ত শব্দ, লিখছি আমি সুরযুক্ত শব্দ, আর একটা হচ্ছে সুর বর্জিত শব্দ। একটা হচ্ছে সুরযুক্ত শব্দ আর একটা হচ্ছে সুর বর্জিত শব্দ। এই সুরযুক্ত শব্দ কি? সুরযুক্ত মানে মোটামুটি আমাদের যে শব্দগুলো শুনতে শ্রুতিমধুর লাগে, খুব ভালো লাগে শুনতে, সেগুলোকে আমরা সুরযুক্ত শব্দ বলবো। আর যেগুলো বিরক্ত লাগে, ভালো লাগে না একদম, সেগুলো হচ্ছে সুর বর্জিত শব্দ। এটা আমরা বোঝার স্বার্থে বলছি, এটা কিন্তু সংজ্ঞা নয়। অর্থাৎ শুনতে ভালো লাগছে, শ্রুতিমধুর মনে হচ্ছে, সেগুলো সুরযুক্ত শব্দ। আর যেগুলো বিরক্তিকর মনে হয় সেগুলো হচ্ছে সুর বর্জিত শব্দ। এবার এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে আমি যে কথাটা বললাম যে শুনতে ভালো লাগলে বা শ্রুতিমধুর মনে হলে সুরযুক্ত শব্দ, এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। অর্থাৎ আমার কাছে একটা শব্দ যেটা আমার শুনতে ভালো লাগছে, অন্যজনের কাছে সেটা কিন্তু বিরক্তিকর মনে হতে পারে, তাকে ভালো নাও লাগতে পারে। কারণ ভালো লাগার তো আপেক্ষিক ব্যাপার, রিলেটিভ ব্যাপার। সেই কারণে এই যে কথাটা বলছি যে শ্রুতিমধুর, কার কাছে শ্রুতিমধুর কার কাছে শ্রুতিমধুর নয় সেটা কিন্তু বলা যাবে না। যেমন উদাহরণ হিসেবে বলি, মনে করো আমি সকালবেলাতে ঘর থেকে বেরোচ্ছি, মাথার উপর দিয়ে একটা কাক, হয়তো কাক ও ডাক্তার কাছে চলে গেল। সংস্কার বা কুসংস্কার যাই বলো, বাইরে যদি বয়স্ক মানুষ থাকে তারা বলে বাবারে সকালবেলাতে মাথার উপর কাকটা রেখে চলে গেল, অর্থাৎ তার কাছে সেটা বিরক্তিকর বলে মনে হলো। আবার কোনো কবি বা লেখক, তার কাছে হয়তো ওই কাকের আওয়াজটা হয়তো একটা প্রেরণা জুগিয়ে দিল একটা কবিতা বা কিছু লেখার। এইরকম শব্দ যে কারো কাছে সুর যুক্ত হতে পারে, কারো কাছে সুর বর্জিত হতে পারে। তাহলে আমরা সংজ্ঞা কি বলবো, কাকে বলবো? সেটা বলতে গেলে যে কিছু পরিমাপের বিষয় থাকে বা যার সাপেক্ষে বিচার করা হয়। যে সনক, আমি আগে বললাম উৎসকে সনক বলে, শব্দ যেখানে সৃষ্টি হয় তৈরি হয় সেটা সনক বলে। সেই সনকের যদি নিয়মিত কম্পন হয়, নিয়মিত কম্পন যদি হয়, যদি দীর্ঘস্থায়ী কম্পন হয়, যদি পর্যাবৃত্ত কম্পন হয়, নিয়মিত, দীর্ঘস্থায়ী, পর্যাবৃত্ত এবং আরেকটা নিরবচ্ছিন্ন, অর্থাৎ সনক উৎসকে কাঁপতে হবে তবে শব্দ সৃষ্টি, আগে বলেছিলাম। সেই সনকের কম্পন যেটা কাঁপছে, সেই কম্পনে নিয়মিত হয়, অর্থাৎ নির্দিষ্ট নিয়ম মেনে যদি হয়, দীর্ঘস্থায়ী অনেকক্ষণ ধরে যদি হয়, পর্যাবৃত্ত, যে আমি সরলদোলকে বলেছিলাম পর্যাবৃত্ত গতি তোমরা শিখেছিলে আগে, সেই পর্যাবৃত্ত যদি কম্পন হয়, এবং নিরবচ্ছিন্ন, কাটা কাটা নয়, এক নাগারে শব্দ হয়ে যাচ্ছে, এই রকম কম্পন যদি সনকটার হয়, তাহলে সেই সনক থেকে যে শব্দটা বেরিয়ে আসবে সেই শব্দটাকে আমরা বলবো সুরযুক্ত শব্দ। তা সংজ্ঞা কাকে বলবো না, সনকের নিয়মিত, দীর্ঘস্থায়ী, পর্যাবৃত্ত ও নিরবচ্ছিন্ন কম্পনের ফলে যে শব্দ উৎপত্তি হয় বা যে শব্দ নির্গত হয় সেই শব্দকে আমরা বলবো সুরযুক্ত শব্দ। আর সুরবর্তী শব্দ কি হবে? ঠিক এই বিপরীতগুলো, নিয়মিত, ওরা কি বলবো অনিয়মিত, দীর্ঘস্থায়ী ক্ষণস্থায়ী, পর্যাবৃত্তের বিপরীত কিছু বলা যাবে না, নিরবচ্ছিন্ন বিচ্ছিন্ন। অর্থাৎ সনকের অনিয়মিত, ক্ষণস্থায়ী এবং বিচ্ছিন্ন কম্পনের ফলে যে শব্দটা নির্গত হবে সেই শব্দটা আমাদের কাছে বিরক্তিকর বলে মনে হয়, বেদনাদায়ক বলে মনে হয়, সেই শব্দ আমরা বলবো সুর বর্জিত শব্দ। তাহলে সুরযুক্ত শব্দ এবং সুর বর্জিত শব্দের সংজ্ঞাটা আগে বলে দিই, যে সনকের নিয়মিত, দীর্ঘস্থায়ী, পর্যাবৃত্ত
এবং নিরবচ্ছিন্ন কম্পনের ফলে নির্গত শব্দ আমাদের কাছে শ্রুতিমধুর মনে হয়, তখন সেই শব্দকে আমরা বলবো সুরযুক্ত শব্দ। অপরপক্ষে সনকের অনিয়মিত, ক্ষণস্থায়ী এবং বিচ্ছিন্ন কম্পনের ফলে নির্গত শব্দ আমাদের কাছে বিরক্তিকর বলে মনে হয়, তখন সেই শব্দকে আমরা বলবো সুরবর্জিত শব্দ। তাহলে আমরা যে শব্দের বৈশিষ্ট্য আলোচনা করব, সেই শব্দের ক্ষেত্রে আমরা সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য আলোচনা করব, সুর বর্জিত শব্দ নিয়ে কোনো আলোচনার বিষয় আমাদের নেই। তাহলে এই সুরযুক্ত শব্দ, এই শব্দের ক্ষেত্রে আবার দুটো জিনিস মনে রাখতে হবে, সুর স্বর, অর্থাৎ সুর এবং স্বর। পার্থক্য কি? শব্দে যে শব্দটা আমরা শুনছি সেই শব্দে যদি পার্টিকুলার একটা নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে, সেই শব্দটা বলবো সুর, অর্থাৎ একটি কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে আমরা বলবো সুর। আর স্বর কাকে বলবো না, যে শব্দের মধ্যে অনেকগুলো কম্পাঙ্কযুক্ত শব্দ মিশ্রিত থাকে, মানে কম্পাঙ্কযুক্ত সুর মিশ্রিত থাকবে, সেই শব্দ আমরা বলবো স্বর। অর্থাৎ স্বর হচ্ছে সুরের সমষ্টি। একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ যদি হয় তাকে বলে সুর, আর যদি অনেক কম্পাঙ্ক বিশিষ্ট সুর যদি মিশে থাকে কোনো শব্দের মধ্যে, তা সেটা হলো স্বর। যেমন হারমোনিয়াম, যারা গান শেখো দেখবা হারমোনিয়ামে সা একটা নির্দিষ্ট কম্পাঙ্ক, সেটা সুর। কিন্তু সা রে একসঙ্গে বাজিয়ে দিলাম, তার সায়ের কম্পাঙ্ক রে কম্পাঙ্ক মিক্সড হয়ে গেল, তখন সেটা স্বরে পরিণত হয়ে গেল। অর্থাৎ অনেকগুলো কম্পাঙ্ক যদি মিশে থাকে তখন সেটা স্বর। যদি অনেক কম্পাঙ্ক মিশে থাকে তখন সব থেকে যেটা কম, আমি উদাহরণ দিচ্ছি, মনে করো একটা হচ্ছে 100 হার্টজ, একটা হচ্ছে 120 হার্টজ, একটা হচ্ছে 150 হার্টজ, একটা হচ্ছে 200 হার্টজ, 240 হার্টজ, এরকম আছে মনে করো। এতগুলো হয়তো কম্পাঙ্ক মিশে থাকে স্বরের মধ্যে। সব থেকে যেটা কম কম্পাঙ্কের শব্দ বা সুর, সেটাকে বলবো মূল সুর। তাহলে এখানে যে শব্দ কম, যেটা এটা হচ্ছে মূল সুর। অর্থাৎ স্বরের মধ্যে যে সুরগুলো মিশ্রিত থাকে, যে কম্পাঙ্কের সুরগুলো মিশ্রিত থাকে, তাদের মধ্যে সব থেকে কম কম্পাঙ্কের যে সুরটা থাকে তাকে বলবো মূল সুর। মূল সুর বাদ দিয়ে বাকি যেগুলো থাকছে সেগুলো হচ্ছে উপসুর। স্বরের মধ্যে সব থেকে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটি হচ্ছে মূল সুর, বাকিগুলো হচ্ছে উপসুর। এই উপসুরগুলোর মধ্যে যে উপসুরের কম্পাঙ্ক এই মূল সুরের দ্বিগুণ তাকে বলে অষ্টক, অর্থাৎ এটা হচ্ছে অষ্টক। কার না মূল সুরের দ্বিগুণ হয়ে যাচ্ছে অষ্টক। অর্থাৎ আমরা বলছি যে একটা স্বরের মধ্যে অনেকগুলো কম্পাঙ্ক বিশিষ্ট সুর মিশ্রিত থাকতে পারে, সব থেকে কম কম্পাঙ্কে যে সুর থাকে সেটা হচ্ছে মূল সুর, বাকি কম্পাঙ্কের সুরগুলো হচ্ছে উপসুর। সেই উপসুরগুলোর মধ্যে যে উপসুরের কম্পাঙ্ক মূল সুরের দ্বিগুণ তাকে বলা হবে মূল সুরের অষ্টক। বোঝা গেল? এরপর যেটা আসছে আমরা ঢুকবো এবার যে শব্দের বৈশিষ্ট্য, সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। সুরযুক্ত শব্দ আমরা তিনটে বৈশিষ্ট্য আলোচনা করব। প্রথম হচ্ছে প্রাবল্য, এক নম্বর হচ্ছে প্রাবল্য। প্রাবল্যটা কি না, আমি বোঝার সাথে বলছি যে শব্দ যেটা আমাদের কানে এসে পৌঁছাচ্ছে, উৎস থেকে নির্গত যে কানে এসে পৌঁছাচ্ছে, সে কানে এসে যখন পৌঁছায় তখন সেই শব্দটা আমাদের কাছে কতটা জোরালোভাবে অনুভূত হয়, কতটা তীব্রভাবে অনুভূত হয়, এই যে সেন্সেশন, সেটা হচ্ছে শব্দের প্রাবল্য। অর্থাৎ শব্দ উৎস থেকে নির্গত শব্দ আমাদের কানে কতটা জোরালোভাবে অনুভূত হয়, যে মানে বোধের দরকার বা যেটা আমরা বুঝতে পারবো কত জোরালো অনুভূত হচ্ছে, সেটা হচ্ছে শব্দের যে বৈশিষ্ট্যের জন্য সেটা শব্দের প্রাবল্য। তা শব্দের প্রাবল্য কাকে বলবো না, উৎস থেকে নির্গত শব্দ আমাদের কাছে, আমাদের কানে কতটা জোরালোভাবে অনুভূত হয়, যে বৈশিষ্ট্যের মাধ্যমে নির্ধারিত হবে, সেই বৈশিষ্ট্য শব্দের প্রাবল্য। এই প্রশ্ন বলে রাখি, এই শব্দের প্রাবল্য কিন্তু কোনো পরিমাপযোগ্য রাশি নয়। অর্থাৎ শব্দের প্রাবল্যকে পরিমাপ করতে পারবো না। কার সাহায্যে পরিমাপ করা হয়? তীব্রতার সাহায্যে পরিমাপ করা হয়, অর্থাৎ মানে প্রকাশ করা হয় তীব্রতা। অর্থাৎ তীব্রতা যদি বেশি হয় প্রাবল্য বেশি হবে, তীব্রতা যদি কম হয়
প্রাবল্য কম, অর্থাৎ তীব্রতার যে পরিমাপযোগ্য রাশি, এই তীব্রতা কাকে বলবো? মনে করো শব্দ এই দিকে যাচ্ছে, শব্দের গতিপথ এইটা, এই গতিপথের মধ্যে এইখানে একটা বিন্দু নিলাম, তার চারপাশে একক ক্ষেত্রফল চিন্তা করছি। সেই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি 1 সেকেন্ড সময়ে লম্বভাবে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয়ে যাবে সেটা হচ্ছে তীব্রতার পরিমাপ। তা কাকে বলছি আগে বলি, যে শব্দের গতিপথে অবস্থিত কোনো বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে প্রতি একক সময়ে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হবে সেটাকে বলবো শব্দের তীব্রতা। আবার বলছি যে শব্দের গতিপথে অবস্থিত কোনো বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে প্রতি একক সময়ে যত পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হবে সেটা হচ্ছে শব্দের তীব্রতা। এই সব শব্দের তীব্রতা বলছি এর কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে। শব্দের তীব্রতা প্রথমেই বলি যে তীব্রতা নির্ভর করছে যে বিস্তারের বর্গের সমানুপাতিক। তীব্রতা বিস্তার অর্থাৎ সনকের কম্পন, আগে আমি বলেছি সংজ্ঞা বলেছিলাম, বিস্তার তার বর্গের সাথে সমানুপাতিক হবে। অর্থাৎ এই যে দুলছে মনে করো এইরকম বিস্তার নিয়ে কাঁপলে যতটা শব্দ নির্গত হবে, যে বিস্তার বেশি হয় শব্দের তীব্রতা কিন্তু বেশি হবে, অর্থাৎ বিস্তারের বর্গের সাথে সমানুপাতিক। 2 নম্বর হচ্ছে উৎসের আকারের উপর নির্ভর করে। উৎসের আকার যদি বড় হয় তীব্রতা বেশি হবে, উৎসের আকার যদি কম হয় তীব্রতা কম হবে। খেয়াল করে দেখো তবলা যখন বাজানো হয়, তবলা আবার খোলের ডান দিকে যখন বাজানো হয়, ডান দিকে সরুর মুখ যেটা আর কি, সেখানে টুং টুং করে আওয়াজ আসে। অপর দিকে বাঁ দিকে দেখো চওড়া, সেটা ঢপ ঢপ করে আওয়াজ আসে। ঢোলে তুমি দেখো খোল যতটা জোরে বাজছে, ঢোল তার থেকে বেশি জোরে বাজবে, ঢাক আরো জোরে বাজবে। অর্থাৎ উৎসের আকার বেড়ে যাচ্ছে, শব্দের তীব্রতা বেড়ে যাবে। নেক্সট হচ্ছে যে উৎস থেকে শ্রোতা, অর্থাৎ এইখানে আছে উৎস সোর্স, এখানে আছে শ্রোতা অবজারভার, এই যে দূরত্ব, এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। উৎস থেকে শ্রোতার মধ্যে যে দূরত্ব থাকবে তার বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব যত বেশি হবে তীব্রতা তত কমে যাবে। সেখানে অনেক দূরে যদি কোনো সাউন্ড সিস্টেমে মাইক বা বক্স বাজে, দূর থেকে শব্দটা অনেক কম শোনা যায়, কাছে গেলে শব্দটা একটু জোরালোভাবে অনুভূত হয়। তাহলে দূরত্বের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তীব্রতা মাধ্যমের ঘনত্বের সাথে সমানুপাতিক। ঘনত্ব যদি মাধ্যমের ঘনত্ব যদি বেশি হয় তীব্রতা বেশি হবে, মাধ্যম ঘনত্ব যদি কম হয় তীব্রতা কম হবে। বায়ু প্রবাহের উপর নির্ভর করছে, অর্থাৎ যেদিকে শব্দ প্রবাহিত হচ্ছে, মনে করো যদি বাতাস সেই দিকে প্রবাহিত হয়, এখানে শ্রোতা থাকে তার কাছে তীব্রতা বেশি বলে মনে হবে, আর যদি বিপরীত দিকে শ্রোতা থাকে তীব্রতা কম বলে মনে হবে। অর্থাৎ যেদিকে শব্দ প্রবাহিত হচ্ছে বাতাস যদি সেই দিকেই প্রবাহিত হয় শব্দের তীব্রতা বেশি অনুভূত হয়। উৎসের কাছাকাছি অন্য কোনো অনুনাদি বস্তু উপস্থিত থাকে, অন্য কোনো বস্তু যদি থাকে তার তীব্রতা তখন বেশি হবে। যেমন সুরশলাকা বাহু, আমি সুরশলাকা আগে দিন বলেছিলাম যে সুরশলাকা বাহু কাঁপিয়ে দেওয়া হয় সেটা কানে কাছে করে আওয়াজ হয়, কি যখন একটা টেবিলের উপরে চেপে দেওয়া হয় এমন আওয়াজ হবে। অর্থাৎ ওই সুরশলাকা কম্পনের সঙ্গে টেবিলটাতে একটা পরবশ কম্পন সৃষ্টি হয়, ফলে তখন আওয়াজের তীব্রতাটা বেড়ে যায়। সেই কারণে দেখবে এখন যে বক্সগুলো যে সাউন্ড বক্সগুলো হয়, ওই স্পিকারে একটা কাঠের বাক্সের ভিতরে স্পিকারটাকে ভরে দিলে আওয়াজটা জোরালো হতে পারে। ও অনুনাদি বস্তু থাকে সেখানে অনুনাদ সৃষ্টি হয় এবং সেখান থেকে শব্দের তীব্রতাটা বেশি হয়। তা এই সকল বিষয়গুলোর উপর তীব্রতা কিন্তু নির্ভর করে। আর তীব্রতা নির্ভর করে মানে প্রাবল্য, তীব্রতার সঙ্গে প্রাবল্য সম্পর্ক রয়েছে। একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করে দেখবে যে একটা স্টিলের গ্লাস নেবে আর একটা চামচ নেবে, যে সে চামচ দিয়ে স্টিলের গ্লাসকে টুক করে আওয়াজ করবে, দেখবে একটা আওয়াজ বা শব্দ নির্গত হলো। যদি জোরে ধাক্কা দাও শব্দ দেখবে বেশি জোরে অনুভূত হচ্ছে, বেশি জোরে শব্দ হচ্ছে। অর্থাৎ আঘাত করছো মানে কম্পাঙ্কের বিস্তারটা কমে গেল, কম হচ্ছে, প্রাবল্যটা কম হচ্ছে। জোরে আঘাত করছো বিস্তার বাড়ছে, প্রাবল্য বা তীব্রতা বাড়ছে। বোঝা গেল? নেক্সট যেটা হচ্ছে তীক্ষ্ণতা। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তীক্ষ্ণতা। তাহলে 1 নম্বর হলো প্রাবল্য, 2 নম্বর হচ্ছে কি তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা কি না, একই প্রাবল্যের শব্দ, এই দিক থেকে শব্দ আসছে মনে করে, এই দিক থেকে শব্দ আসছে, দুটো প্রাবল্য কিন্তু একই, একই জোরে আমার কানে অনুভূত হচ্ছে, কিন্তু
একটা শব্দকে চড়া বলে মনে হচ্ছে, একটাকে খাদের বলে মনে হচ্ছে। চড়া এবং খাদের মানে কিরকম, আমি একটা উদাহরণ দিচ্ছি বুঝতে পারবো। দেখো আমি যদি হারমোনিয়ামের রিডগুলো বাজাই, নিচে সা উপরে সা, নিচে সাকে বাজলাম সা, একটা আওয়াজ বেরোলো, উপরে সাকে যদি বাজাই সা, সা, খাদের সা, চড়া। এই যে যদি চড়া এবং খাদের যে বৈশিষ্ট্য জন্য আমরা পার্থক্য বুঝতে পারছি, সেটা হচ্ছে শব্দের তীক্ষ্ণতা। অর্থাৎ শব্দের যে বৈশিষ্ট্যের জন্য একই প্রাবল্য হওয়া সত্ত্বেও আমি একটা চড়া সুর একটা খাদের সুর বলে পার্থক্য করতে পারছি, সেইগুলোকে বলা মানে সেই বৈশিষ্ট্য বলা হবে শব্দের তীক্ষ্ণতা। এই তীক্ষ্ণতাটাও কিন্তু পরিমাপযোগ্য রাশি নয়, এটাকেও বিচার করা হয় বা বিশ্লেষণ করা হয় কম্পাঙ্কের মাধ্যমে। কম্পাঙ্ক মানে বিশ্লেষণ, অর্থাৎ তীক্ষ্ণতা মোটামুটি কম্পাঙ্কের সাথে সমানুপাতিক। কম্পাঙ্ক যদি বেশি হয় তীক্ষ্ণতা বেশি হবে, কম্পাঙ্ক যদি কম হয় তীক্ষ্ণতা কম হবে। যেমন দেখবে আমাদের পুরুষ মানুষের গলা থেকে স্ত্রী মানুষের মেয়েদের গলার স্বর তীক্ষ্ণ হয়, অর্থাৎ কিশোর কুমারের গলা তার একদম যেমন স্বর, লতা মঙ্গেশকরের গলা আরো সরু তীক্ষ্ণ হয়, কারণ পুরুষ মানুষের গলার যে স্বরযন্ত্রের যে কম্পাঙ্ক তার থেকে মহিলাদের গলার স্বরযন্ত্রের কম্পাঙ্ক বেশি, অটোমেটিক তীক্ষ্ণ হয়। আবার শিশুদের স্বরযন্ত্রের কম্পাঙ্ক আরো বেশি, তা তাদের গলার স্বর আরো তীক্ষ্ণ হয়ে যাবে। কম্পাঙ্ক যত বেশি হবে তীক্ষ্ণতা তত বেশি হবে। দেখবে আমি বলছি যখন বোতলে যদি জল, কল থেকে জল পড়ছে, বোতলে জল পড়ছে, দেখবে জল যত ভর্তি হচ্ছে, বোতলে জল বসে একটা আওয়াজ নির্গত হবে, যত জল ভর্তি হবে আওয়াজের তীক্ষ্ণতার উপর, যত উপর দিকে জল উঠছে মানে বোতলে ভর্তি হচ্ছে যত, তত আওয়াজের তীক্ষ্ণতা বাড়ছে, আস্তে আস্তে তীক্ষ্ণতা বাড়বে, অর্থাৎ কম্পাঙ্ক সেটাতে বেড়ে যাবে। অর্থাৎ কম্পাঙ্ক বেশি হলে তীক্ষ্ণতা বেশি হবে, কম্পাঙ্ক যদি কম হয় তীক্ষ্ণতা কম হবে। নেক্সট যে বৈশিষ্ট্য হচ্ছে 3 নম্বর, গুণ বা জাতি। শব্দের আর বৈশিষ্ট্য গুণ বা জাতি। এটা কি না, একই প্রাবল্যের শব্দ, একই তীক্ষ্ণতা বিশিষ্ট শব্দ আমার কানে যদি আলাদা করে বুঝতে পারি কোনটা কোন উৎস থেকে আসছে, তখন যে বৈশিষ্ট্যটা পার্থক্য করতে পারবো সেটা হচ্ছে গুণ বা জাতি। অর্থাৎ একই প্রাবল্যের দুটো শব্দ আসছে, মনে করো দুটো ভিন্ন যন্ত্র থেকে আসছে, কিন্তু প্রাবল্য একই, তীক্ষ্ণতা একই, কিন্তু আমার কানে আমি শুনে বলে দেবো যে এইটা এই যন্ত্রের আওয়াজ, এইটা এই যন্ত্রের আওয়াজ। যে বৈশিষ্ট্যের জন্য বলতে পারবো সেই বৈশিষ্ট্য হচ্ছে গুণ বা জাতি। যেমন মনে করো হারমোনিয়াম থেকে আওয়াজ আসছে, বেহালা থেকে আওয়াজ আসছে, পার্থক্য বোঝা যাবে দেখবে, তখন যে বৈশিষ্ট্য পার্থক্য করতে পারছি সেটা হচ্ছে গুণ বা জাতি। অর্থাৎ প্রাবল্য এক, তীক্ষ্ণতা এক, তবুও আমরা উৎসটাকে পার্থক্য করতে পারছি শব্দটা শুনে, যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য হচ্ছে গুণ বা জাতি। এই গুণ বা জাতি কিন্তু নির্ভর করে যে সুরে যে স্বর বলছিলাম, স্বরের মধ্যে উপস্থিত উপসুরের সংখ্যার উপর। উপসুর যত সংখ্যক বেশি হবে, উপসুরের সংখ্যা যত বেশি হবে, গুণ বা জাতি কিন্তু তত উন্নত হবে। উপসুরগুলোর কম্পাঙ্ক নির্ভর করে, আর কম্পাঙ্ক যদি বেশির দিকে যায় তাহলে গুণ বা জাতি উচ্চ মানের হবে, কম্পাঙ্ক যদি কম মানের হয় নিম্ন মানের হবে। এবং ওই উপসুরগুলো আপেক্ষিক তীব্রতার উপর, একটা এই কম্পাঙ্কের শব্দের এরকম তীব্রতা, এই কম্পাঙ্কের সুরের এরকম তীব্রতা, এই তীব্রতার পার্থক্য আপেক্ষিক তীব্রতা, তার উপর কিন্তু নির্ভর করে গুণ বা জাতি। অর্থাৎ গুণ বা জাতি কিন্তু এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে। কি বললাম না, স্বরের মধ্যে উপস্থিত উপসুরের সংখ্যার উপর 1 নম্বর, 2 নম্বর উপসুরের কম্পাঙ্কের উপর, উপসুরগুলো কম্পাঙ্ক উপর, আর 3 নম্বর উপসুরগুলোর আপেক্ষিক তীব্রতার উপর। তাহলে এই তিনটি হচ্ছে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য, একটা প্রাবল্য, 2 নম্বর তীক্ষ্ণতা, আর 3 নম্বর হচ্ছে গুণ বা জাতি। এরপর তোমাদের শব্দ দূষণ সম্পর্কে কথা আমি বলবো। তোমাদের কানের ব্যাপারটা আছে, কানের গঠন থেকে আমরা কি করে শব্দ আমরা গ্রহণ করতে পারি শুনি, সেগুলো আমরা অনলাইনে হয়তো অতটা বলতে পারছি না, কানের ছবি এঁকে ব্যাখ্যা করতে হবে। যখন ক্লাসে তোমাদের সামনাসামনি বোঝানো হবে তখন তোমাদেরকে ডায়াগ্রাম দেখে বা পিকচার দেখে তোমাদেরকে ব্যাপারটা বোঝানো হবে। এখন যেটা বলছি যে শব্দ দূষণ। শব্দ দূষণ কি? প্রথমেই বলি যে উৎস থেকে নির্গত শব্দের প্রাবল্য, তীক্ষ্ণতা বা কম্পাঙ্ক, এগুলো কিন্তু আমাদের একটা সহ্যের সীমা থাকে। অর্থাৎ এই সীমা পর্যন্ত প্রাবল্য আমরা মেনে নিতে পারি, এই সীমা পর্যন্ত কম্পাঙ্ক আমরা মেনে নিতে পারি।
তার থেকে যদি ছাড়িয়ে যায়, কম্পাঙ্কের সীমা যদি ছাড়িয়ে যায়, তখনই সেই শব্দটা আমাদেরকে বিরক্তিকর বলে মনে হয় এবং আমাদের মধ্যে একটা বিরূপ প্রভাব সৃষ্টি করে। তা পরিবেশে সেই সকল অবাঞ্ছিত শব্দ, কিরকম শব্দ না, উচ্চ প্রাবল্যের এবং উচ্চ তীক্ষ্ণতা বিশিষ্ট শব্দ, যেটা আমাদের শারীরিক এবং মানসিকভাবে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে তোলে, বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ প্রভাব সৃষ্টি করে, সেই ঘটনা হচ্ছে শব্দ দূষণ। অর্থাৎ অবাঞ্ছিত উচ্চ প্রাবল্যের এবং উচ্চ তীক্ষ্ণতা বিশিষ্ট শব্দ যখন আমাদের শারীরিক এবং মানসিকভাবে বিরূপ প্রভাব সৃষ্টি করে, তখন সেটাকে বলা হয় শব্দ দূষণ। এই শব্দ দূষণ হতে গেলে উৎসের প্রাবল্যের একটা নির্দিষ্ট মাত্রা থাকা দরকার। সে মাত্রা কি, সে তীব্রতা মাপি বেল এককে বা ডেসিবেল এককে, বেল অথবা ডেসিবেল। অর্থাৎ 1 বেল সমান 10 ডেসিবেল, এই একক পরিমাপ করা হয়। এর আগে বলে দিই যে আমরা মিনিমাম যে তীব্রতা শব্দ শুনতে পাই, অর্থাৎ আমাদের একটা শ্রবণ অনুভূতি জাগিয়ে তোলে, মিনিমাম যে তীব্রতা শব্দ, সেই তীব্রতা হয় 0 লেভেল। অর্থাৎ সর্বনিম্ন যে তীব্রতা শব্দ আমাদের মস্তিষ্কে একটা শ্রবণ অনুভূতি জাগিয়ে তোলে, সেই লেভেলটা বলে 0 লেভেল। এবার সেই 0 লেভেলের সাপেক্ষে এই বেল, ডেসিবেল এইগুলোকে প্রকাশ করা হয়। এই যে শব্দের প্রাবল্যের মাত্রা বা তীব্রতার মাত্রা বলছি, বেল এখন প্রকাশ করছি, মোটামুটি আমাদের নিরাপদ প্রাবল্য মাত্রা হচ্ছে 65 ডেসিবেল মোটামুটি। অর্থাৎ 65 ডেসিবেল পর্যন্ত শব্দ যদি আমাদের কানে ঢোকে, আমরা সেটাকে স্বাভাবিকভাবে নিতে পারবো। যখনই এর রেঞ্জ থেকে বেরিয়ে বেশি হবে, তখনই আমাদের মধ্যে একটা অস্বস্তির সৃষ্টি হতে লাগলো, এবং 120 বা 125-এর মধ্যে যদি উপরে হয়ে যায়, তখন কিন্তু আমাদের একটা স্থায়ী বিকৃতি ঘটতে থাকে, মানে স্থায়ীভাবে আমাদের কিছু কিছু ক্ষতির সম্মুখীন হতে থাকি আমরা। অর্থাৎ নিরাপদ প্রাবল্য মাত্রা হচ্ছে 65 ডেসিবেল মোটামুটি ভাবে, এবং যত বাড়বে তত আমাদের ক্ষতির মাত্রা বাড়বে, বাড়তে বাড়তে 120-25 যখন ছাড়িয়ে চলে যাবে, তখন পার্মানেন্টলি একটা ক্ষতির সম্মুখীন হতে হবে। এই যে শব্দ দূষণ, এই শব্দ দূষণের কারণ কি কি হতে পারে, কি কি কারণে হয় তোমরা সবাই জানো মোটামুটি প্রায়। কাছাকাছি লোকালয়ের কাছাকাছি যদি মনে করো বিমানবন্দর থাকে, বিমান ওঠানামা করে প্রচন্ড আওয়াজ সৃষ্টি হবে, সেটা শব্দ দূষণের কারণ হতে পারে। লোকালয়ের কাছাকাছি কলকারখানা থাকে, সেখানে সারাদিন সারা রাত হয়তো কারখানা চলছে, মনে করো তীব্র আওয়াজ বেরোচ্ছে, সেগুলো শব্দ দূষণের কারণ হতে পারে। স্কুল, কলেজ, হাসপাতাল, সেখানে মনে করো পাশ দিয়ে বাস স্ট্যান্ড, মানে বাসের রাস্তা আছে, সেদিকে বাস যাচ্ছে, লরি যাচ্ছে, হর্ন ইউজ করছে, ইলেকট্রিক হর্ন ইউজ করছে, সেগুলো শব্দ দূষণের কারণ হতে পারে। জোরে জোরে মাইক বাজছে, বক্স বাজছে, শব্দ দূষণের কারণ হতে পারে। জোরে মেঘ ডাকছে তীব্রভাবে, শব্দ দূষণের কারণ হতে পারে। জোরে ফটকা ফাটছে কোথাও, সেটাও শব্দ দূষণের কারণ হতে পারে। বিভিন্ন কারণে শব্দ দূষণ ঘটে থাকে। এই শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব কি কি হতে পারে, খুব মারাত্মক। কিন্তু শব্দ দূষণ ঘটে এক্সেসিভ পর্যায়ে যদি পৌঁছে যায়, তখন আমাদের হৃদপিণ্ড, হার্টের উপর কিন্তু ব্যাড এফেক্ট সৃষ্টি করে। অর্থাৎ রক্তচাপ বেড়ে যায়, এবং রক্তচাপ বেড়ে গিয়ে কিন্তু আমাদের ক্ষেত্রে স্ট্রোক হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যেতে পারে। শ্বাসকষ্ট ঘটে, শ্বাসকষ্ট মানে ফুসফুসে শ্বাস প্রশ্বাস চালাতে একটু অসুবিধা হয়। নিয়মিত যদি ওরকম মানে কি বলবো, ওই উচ্চ প্রাবল্যের তীক্ষ্ণ শব্দের যে পরিবেশ আমরা যদি বসবাস করি, তাহলে আমাদের কানের বধিরতা চলে আসতে পারে। অর্থাৎ কানের দীর্ঘদিন তো ওই উচ্চ শব্দ শোনার পরে আমরা একটু কালা হয়ে যেতে পারি আস্তে আস্তে। রাতে ঘুম পরিষ্কারভাবে হবে না, একটা বিরক্তিকর ভাব তৈরি হবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, স্নায়বিক দুর্বলতা দেখা যেতে পারে, চোখের সমস্যা হতে পারে, দৃষ্টিশক্তি কমে যেতে পারে। এগুলো বিভিন্ন প্রভাব কিন্তু সৃষ্টি করবে। অর্থাৎ শব্দ দূষণ কিন্তু যদি মারাত্মক পর্যায়ে বলে 120-25 ডেসিবেল ছাড়িয়ে যায়, তখন কিন্তু যে প্রভাবগুলো বললাম, এগুলো কিন্তু ক্ষতিকারক দিকে চলে যাবে। অর্থাৎ পার্মানেন্টলি কালা হয়ে যেতে পারি,
হৃৎপিণ্ড থেকে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকতে পারে, শ্বাসকষ্ট করতে পারে, আমাদের রক্ত সঞ্চালনে বাধা পাবে, স্নায়বিক দুর্বল দেখা যাবে, রাতে ঘুম যদি ঠিকমতো না হয়, বিরক্তিকর, সবসময় একটা বিরক্তি ভাব মনের মধ্যে পুষে থাকবে এবং মেজাজ খিটখিটে হয়ে যাবে। এইসব ঘটনাগুলো শব্দ শুনে একটা কুফল প্রভাব থাকে। প্রতিকার কি করে করব? কারণ বললাম, কুফল প্রভাব বললাম, এবং প্রতিকার কি কি হতে পারে, কিভাবে প্রতিকার করতে পারি। প্রথমেই বলবো যে মানুষের মধ্যে জন্ম সচেতনতা বাড়াতে হবে। অর্থাৎ শব্দ দূষণের কুফল যদি আমরা ঠিকমতো নিজেরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেরা সচেতনভাবে আমরা যদি পথ চলতে পারি, তাহলে কিন্তু অনেকটাই রিকভারি সম্ভব। এরপরে কারণ আইন প্রণয়ন করা যেতে পারে, স্কুল, কলেজ, হাসপাতাল, সেখানে হতে গেল হর্নের আওয়াজ কমাতে হবে, বা ইলেকট্রিক হর্নের পরিবর্তে হয়তো এয়ার হর্ন ব্যবহার করতে হতে পারে। বেশি জোরে লাউড স্পিকার মাইক বাজানো যাবে না, শব্দবাজি বন্ধ করে দিতে হবে। মোটর গাড়ির সাইলেন্সার, দেখবে অনেক পুরোনো মোটর গাড়ি সাইলেন্সার বিকট আওয়াজ হয়, তা সাইলেন্সারটাকে চেঞ্জ করার ব্যবস্থা করতে হবে, সেইরকম সাইলেন্সার ইউজ করতে হবে। আইন প্রণয়ন করে অনেক কিছুই করা যায়, কিন্তু আইন মানবে কার সাথে? জনসাধারণ আমরাই মানবো। তা আমরা যদি প্রথমেই সচেতন হয়ে যাই, তাহলে ওই আইনের ঊর্ধ্বে কিন্তু আমরাই কিন্তু নিজেরাই সচেতনভাবে আমাদের নিজেদের পরিবেশকে গড়ে তুলতে পারবো। এরপরও স্টেপ যেটা হচ্ছে যে বিমানবন্দর, কলকারখানায় স্থাপন করতে হয়, লোকালয়তে অনেক দূরে যেন স্থাপন করা হয়, যেন সেই আওয়াজটা আমাদের মধ্যে না আসে। অর্থাৎ আমরা ইচ্ছাকৃতভাবে যে শব্দগুলো উচ্চপ্রাবল শব্দ সৃষ্টি করি, যেগুলো পরিবেশ শব্দ দূষণ ঘটে, সেগুলো কিন্তু আমরা নিজেরাই মনে করলে, সচেতনভাবে যত্নশীল হয়ে অনেকখানি কিন্তু আমরা কমিয়ে দিতে পারি। এরপরও মনে করো যেখানে দেখা একটু শব্দের তীব্রতা বেশি হয় বিভিন্ন কারণে, সে রাস্তার দুই ধারে গাছ লাগিয়ে দেওয়া যেতে পারে। গাছ কী করে? ওই অবাঞ্ছিত শব্দের অনেক শোষণ করে নেয়, ফলে তীব্রতা অনেক কমে যায়। বড় হল ঘর যদি অডিটোরিয়াম হল, সেখানে খুব জোরে শব্দ হয়, সেখানে শব্দ প্যাড, রাবারের প্যাড লাগিয়ে দেওয়া শব্দ শোষক পদার্থ হিসাবে, যাতে শব্দ শোষণ করতে পারে কোনটাই। এরকম বিভিন্নভাবে কিন্তু আমরা ওই অবাঞ্ছিত শব্দকে আমরা কিন্তু অ্যাবলিশ করতে পারি। কিন্তু সর্বাগ্রে মনে রাখতে হবে যে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যে সচেতনভাবে আমরা সব ইউজ করি, অর্থাৎ বেশি জোরে লাউড স্পিকার বাজাবো না, বেশি জোরে টিভি বাজাবো না, বেশি জোরে হর্ন ইউজ করবো না, এইগুলি যদি আমরা অনেকটা কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু শব্দ দূষণের প্রভাব থেকে আমরা বাঁচতে পারবো। তো এইগুলো গেল শব্দের যে সুযুক্ত শব্দের বৈশিষ্ট্য, শব্দ দূষণ কী, তার কারণ কী, প্রভাব কী, কুপ্রভাব কী, প্রতিকার কী, এগুলো তোমাদের বোঝানো হলো। বাড়িতে পড়বে, ভালো লাগবে দেখবে, কারণ বাস্তবের সঙ্গে মিল পাবে এখানটায়। অবশ্যই পড়বে, যদি কিছু পড়তে গিয়ে অসুবিধা হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়ি থেকে অকারণে বেরোবে না, বর্তমান পরিস্থিতি সাপেক্ষে বিচার করে যতটা পারবে নিজেকে বাড়ির বাইরে না বেরোনোর, বাড়ির মধ্যে সংযত রাখার চেষ্টা করবে। ওকে।